তো এই লেকচারে আমাদের আলোচ্য বিষয় ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের আদপান্ত আমরা শেখার চেষ্টা করবো এই লেকচারের মধ্যে। তো প্রথমে যেহেতু আমাদের ভেক্টরের প্রকাশ মাধ্যম আমরা দুইটা শিখেছি, একটা হচ্ছে কোণের মাধ্যমে দিক প্রকাশ হবে আর একটা হচ্ছে আয়ত একক ভেক্টরের মাধ্যমে। এখানে দুটো ভেক্টর এবং দিক তাদের মধ্যবর্তী দিকটা কিন্তু কোণের মাধ্যমে প্রকাশ করা আছে, আর এখানে আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা আছে। ডট গুণন বলতে আমরা বলছি দুটো ভেক্টরের মান, হ্যাঁ, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের কোসাইনের গুণফল। হ্যাঁ, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেই কোণের যে কোসাইন বা কস থিটা সেটার যে গুণফল সেটা হচ্ছে আমার দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট নির্দেশ করবে। ঠিক আছে, যেমন এইখানে তাহলে আমার এ এর মান ছিল 5 এবং বি এর মান ছিল 3 এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি তাহলে হচ্ছে cos 45 ডিগ্রি 15 ইন্টু 1/√2। তো যখন আয়ত একক ভেক্টরের মাধ্যমে আমার দিকটা নির্দেশ করা হবে বা আয়ত একক ভেক্টরের মাধ্যমে একটা ভেক্টর প্রকাশ হবে, সেক্ষেত্রে আমাদের ডট প্রোডাক্ট শেখার আগে আমি বেসিক কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরো তোমাকে আমি বললাম 3i ডট 4j, এটা ডট গুণন কথা হবে। চিন্তা করো, এইখানে এই একটা ভেক্টর, এইখানে এই 4j একটা ভেক্টর, তাহলে 3i ভেক্টরের মান কত 1c, হ্যাঁ, এবং 4j ভেক্টরের মান কত 1 4। তো দুটো ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলটাই তো ডট প্রোডাক্ট, তাই না? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের দিকে, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে 3 × 4 cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান কত? 0 নিশ্চয়ই। তাহলে এটা হবে টোটাল গুণনটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। আবার যদি আমি সেম ভাবে 3i এর সাথে k এর গুণ করতাম, 3i ডট প্রোডাক্ট মাইনাস k, তাহলে বলো এটার মান কত 3, এটার মান কত -1। ওকে, এখন তাদের মধ্যবর্তী কোণ কত? যে কোনো এই যে এক্স অক্ষ এবং জেড অক্ষ এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এখানে আমার কি আসতেছে কোসাইন 90 ডিগ্রি, যেটার মান 0। তাহলে আই এর সাথে জে এর গুণ করলেও 0 আসতেছে, আই এর সাথে কে এর গুণ করলেও কি আসতেছে 0 আসছে। মাথায় থাকতে হবে কিন্তু এটা শুধুমাত্র যখন আমি 3i এর সাথে 4i গুণ করছি, 3i এর সাথে 4i ডট গুণনের সময় এটার মান 3, এটার মান 4, আর মধ্যবর্তী কোণটা কত 0 ডিগ্রি। এটা এক্স অক্ষের দিকে, এটা এক্স অক্ষের দিকে, তার মানে তারা সমান্তরাল বা একই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। সুতরাং cos 0 ডিগ্রির মান যেহেতু 1, এটা কিন্তু এখন আসছে 3 4 12, এটার মান কিন্তু 1। হ্যাঁ, এই কারণে এখান থেকে আমরা মাথায় রাখবো, যদি আমার আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ হয় তাহলে শুধুমাত্র আয়ের সাথে আয়ের গুণনেই আমি একটা মান পাবো, বাকিগুলোতে কিন্তু পাবো না। হ্যাঁ, আয়ের সাথে জের গুণনে আমি 0 পাবো, আয়ের সাথে কে এর গুণনে আমি 0 পাবো। সেম ভাবে জের সাথে আয়ের গুণনে আমি কত পাবো 0, জের সাথে কে এর গুণনে আমি কত পাবো 0, কিন্তু জের সাথে জের গুণন হলে সেক্ষেত্রে আমি একটা মান পাবো। জের সাথে জের গুণন 1, তো তাদের সবগুলোর গুণনটা শুধু আমি এখানে মার্ক করবো। শুধুমাত্র আমি এখানে আয়ের সবগুলোর গুণ করবো, যেমন 3 × 4। এবং যেহেতু আই এবং আই গুণ করলে cos 0 ডিগ্রি 1 হয়ে যাচ্ছে, তো সেই আই কিন্তু আর এক্সিস্ট করছে না। আবার জে এর সাথে শুধু জে এর গুণ করবো, 4 × 2 প্লাস 5 × -1। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসছে 12, 8 - 5, তাহলে অ্যান্সার হচ্ছে 15। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, এই দুইটা ভেক্টর রাশি আমি গুণন করেছি, এটাকে কি বলছি ডট গুণন। তো আমার আলটিমেটলি রেজাল্টটা কি বের হচ্ছে? রেজাল্টটা কিন্তু একটা স্কেলার রাশি বের হচ্ছে, রেজাল্টটা একটা স্কেলার রাশি। তাহলে যেহেতু এই ডট গুণনের মাধ্যমে দুইটা ভেক্টর রাশির গুণন করলে আমরা স্কেলার রাশি পাই, সে কারণে ডট প্রোডাক্টকে কিন্তু আমরা স্কেলার গুণন বলে থাকি। ডট গুণনকে আমরা বলি কি স্কেলার গুণন। তো ডট প্রোডাক্টের বেসিক নিয়মটা যদি আমরা বুঝে যাই, তাহলে আমি সিম্বলিক ভাবে জিনিসটা এখানে একটু লিখে রাখি, যে আমরা এ ডট বি বলতে বুঝবো এ বি cos থিটা, এ বি বলতে এ এর মান এবং বি এর মান, এবং থিটাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, তো তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণ করবো। আর যদি আয়তাকার ভেক্টরের মাধ্যমে জানা থাকে সেক্ষেত্রে, হ্যাঁ, আই এর সহগগুলোর গুণন প্লাস জে এর সহগগুলোর গুণন প্লাস কে এর সহগগুলোর গুণন, অর্থাৎ এ এর এক্স অক্ষের উপাংশের মান ইনটু বি এর এক্স অক্ষের উপাংশের মান প্লাস এ এর ওয়াই অক্ষের উপাংশের মান ইনটু বি এর ওয়াই অক্ষের উপাংশের মান, একই সাথে এ এর জেড অক্ষের উপাংশের মান ইনটু বি এর জেড অক্ষের উপাংশের মানগুলো গুণ করলে আমার ডট গুণনের মানটা বের হয়ে যাবে। তো এখান থেকে আমাদের আসলে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে, বা পরীক্ষায় সরাসরি কি শুধু ডট গুণনের মান চায় নাকি ডট গুণন ব্যবহার করে অন্য কোনো রাশি বের করতে বলে। তো এটা ক্লিয়ার করতে আমরা টোটাল সামারি করে যদি জিনিসটাকে মোটা দাগে চিন্তা করি, টোটাল 3 ধরনের প্রশ্ন ডট গুণন ব্যবহার করে সমাধান করা যায়। তো প্রথমটা হচ্ছে দুটো ভেক্টর লম্ব কিনা, দুটি ভেক্টর লম্ব কিনা যাচাই করা যায়, মানে দুটি ভেক্টর পরস্পর একজন অপরজনের লম্ব কিনা যাচাই করা। এর সাথে আমরা আরেকটি ব্যবহার কমনলি দেখতে পাবো, যেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী যখন আমরা কোণ নির্ণয় করব, দুটো ভেক্টরের মধ্যবর্তী যদি কোণ নির্ণয় করতে বলে। আর একটা হচ্ছে অভিক্ষেপ নির্ণয়, অভিক্ষেপ নির্ণয়। তো অভিক্ষেপ রাশিটা নিয়ে অনেকে কনফিউজ হয়, আমি বলবো অভিক্ষেপ নিয়ে কনফিউশনের কিছু নাই। আসলে তুমি যদি উপাংশ বুঝে থাকো তাহলে অভিক্ষেপ কিছুই না। অভিক্ষেপ আসলে উপাংশের অভিক্ষেপ মূলতই সেম, উপাংশের মানটাই মূলত অভিক্ষেপ। ধরে নিতে পারো উপাংশের মানটাই মূলত অভিক্ষেপ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, কারণ এই প্রশ্নটা
খুবই খুবই কমনলি পরীক্ষায় আসতে দেখা যায়, মানে অহরহবার বোর্ড পরীক্ষায় আসতে দেখা গেছে এই প্রশ্নটাকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। তাহলে এখানে প্রশ্ন করা হয় এম এর মান কত হলে, এম এর মান কত হলে হ্যাঁ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এটা আমি সলিউশন চিন্তা করি, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি ও কেবল যদি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, বা যদি কেবল যদি থিটার মানটা 90 ডিগ্রি, অর্থাৎ অর্থাৎ এই যে ডট গুণন দেখো, থিটার মান যখন 90 ডিগ্রি তখন দুটা ভেক্টরের মধ্যবর্তী যে ডট গুণন হবে, এই ডট গুণনের মানটা কত হবে, এ এর মান ইন্টু বি এর মান cos 90 ডিগ্রি। তাহলে তুমি বলো cos 90 ডিগ্রির মান কত? অবশ্যই শূন্য। তো cos 90 ডিগ্রির মান যদি শূন্য হয় তাহলে ডট গুণন কত হবে? শূন্য হবে। তাহলে আমার মাথায় রাখতে হবে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে শুধুমাত্র যদি তাদের ডট গুণন শূন্য হয়। তাহলে এখানে দুটি ভেক্টর লম্ব তখনই হবে যখন তাদের ডট গুণন শূন্য হবে। লম্ব মানে মাথায় রাখবো ডট গুণন শূন্য, লম্ব মানে মাথায় রাখবো ডট গুণন শূন্য। ওকে ফাইন। এখন দেখো এই যে দুটো আমার ভেক্টর দেওয়া থাকবে, এই দুটো ভেক্টরে আমার আননোন ভ্যালু কিন্তু একটাই। তো আমার আননোন ভ্যালু যদি একটা থাকে, দেখো সমীকরণ সমাধান করাই কিন্তু আমার একমাত্র কাজ। তো আমার এখানে দেখতে হবে একটা আননোন ভ্যালু, তাহলে আমার সমীকরণ তৈরি করতে হবে কয়টা? একটা। দুইটা আননোন ভ্যালুর জন্য আমার সমীকরণ লাগবে কয়টা? দুইটা। তাহলে এখানে যেহেতু একটা আননোন ভ্যালু, একটা সমীকরণ তৈরি করতে হবে। একটা সমীকরণ তো হয়েই আছে বাবা। কি সমীকরণ? এই দুইটা ডট গুণন কি শূন্য। তাহলে চিন্তা করো ডট গুণন যদি শূন্য হয়, এই দুইটা ডট গুণন কত হবে? এ ডট বি সমান হবে আয়ের সাথে আয়ের সঙ্গে গুণন একটু আগে শিখে এসেছি আমরা, 3 × 2 তার মানে হচ্ছে 6 প্লাস 3 × m তার মানে হচ্ছে 3m প্লাস -4 × 1 তার মানে হচ্ছে -4। তাহলে এই যে ডট গুণনটা আমরা পেয়েছি এবং লম্ব হওয়ার শর্ত হচ্ছে শূন্য, তার মানে এটা সমান কত হবে? শূন্য হবে। এখন এখান থেকে আমি m এর মানটা খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি। দেখো 3m = আসতেছে 6 - 4 মানে 2, এদিকে আসতেছে -2। তাহলে m এর মান আসতেছে -2/3, অর্থাৎ m এর মান -2/3 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে কোণ নির্ণয়। তাহলে কোণ নির্ণয়ের ক্ষেত্রে এখানে এই থিটাটা কি? এই থিটাটাই কিন্তু আসলে মূলত ছিল আমার, থিটাটাই ছিল ওই যে দুইটা ভেক্টর এদের মধ্যবর্তী কোণ এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে যদি আমার এ এর মান বি এর মান জানা থাকে, হ্যাঁ ডট গুণন জানা থাকে, তাহলে থিটা একটা আননোন ভ্যালু, এই থিটাটা আমার বের করতে হবে। তাহলে খেয়াল করো এখান থেকে থিটা সমান কি আসে? থিটা বা cos থিটা ধরে একপাশে রাখছি, cos থিটা সমান কি থাকে? এ ডট বি, নিচে থাকতেছে এ এর মান। হ্যাঁ আচ্ছা, মানের ক্ষেত্রে তুমি এই তীর চিহ্ন দিলে মডুলাসটা দিতে পারো, অথবা শুধু লিখলেও কিন্তু হবে, তোমার ইচ্ছা যেটা খুশি সেটা লিখতে পারো। হ্যাঁ এখন তাহলে আমার যেহেতু শুধু থিটাটা বের করতে হবে, থিটা সমান আসতেছে কি cos ইনভার্স, উপরে হচ্ছে এ ডট বি, নিচে হচ্ছে এ এর মান আর বি এর মান। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই দেখা গেছে আমরা খুব সহজে এই থিটাটা বের করে ফেলতে পারি। তো আমার এইখানে যে প্রশ্নটা দেওয়া ছিল, এই প্রশ্নতে যেহেতু m এর মানটা 2 দিয়ে দিচ্ছি, তাহলে যদি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা আমরা বের করতে পারি, সেক্ষেত্রে আমি কি করবো? থিটা = cos ইনভার্স, দেখো এ ডট বি তার মানে হচ্ছে 2 × 3 প্লাস, দেখো এ ডট বি মানে আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণন, তাহলে 2 × 3 হচ্ছে 6 প্লাস 3 × 2 হচ্ছে 6, আর এখানে -4 × 1 তার মানে হচ্ছে -4। আর এর মান দেখো, মান বের করা তো আমরা অবভিয়াসলি শিখেছি, এর মান হচ্ছে তাহলে এখানে হবে 2² প্লাস 3² প্লাস -4 হোল স্কয়ার, এটা হচ্ছে এর মান। এরপরে বি এর মান হবে 3² প্লাস 2² প্লাস 1², 66.60 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা যেই দুটি ভেক্টরের লম্ব কিনা যাচাইকরণ শিখেছি, এরপর আমরা শিখলাম কোণ নির্ণয়। তো কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা যাচ্ছে থিটা = cos ইনভার্স, যে দুটো ভেক্টরের কোণ নির্ণয় করবো তাদের ডট গুণন, হ্যাঁ এবং নিচে ওই দুটো ভেক্টরের মান, নিচে ওই দুটো ভেক্টরের মান, তাহলে এইভাবে আমাদের কোণটা বের হয়ে যাবে। লাস্টে আমাদের যেটা থাকলো লম্ব অভিক্ষেপ নির্ণয়। তো এখন আমরা লম্ব অভিক্ষেপ শিখবো। এইদিকে ধরো এই একটা ভেক্টর, এইদিকে হচ্ছে বি একটা ভেক্টর, হ্যাঁ মধ্যবর্তী কোণটা ধরো থিটা। ধরো উপাংশ শিখেছি না, উপাংশ আর অভিক্ষেপ মূলত সেম জিনিস, শুধু অভিক্ষেপটা হচ্ছে একটা স্কেলার রাশি, মানে উপাংশের যে মানটা, উপাংশের মানটাই হচ্ছে অভিক্ষেপ। এখন উপাংশ যে কোনো দিকে হতে পারে, উপাংশ যে কোনো দিকেই হতে পারে। হ্যাঁ তোমাদের এখানে আমি একটা প্রশ্ন জানিয়ে বলে রাখি যে একটা ভেক্টরের কয়টা উপাংশ সম্ভব? এখানে কিন্তু আমরা অনেকেই বলি যে দুইটা, কিন্তু আসলে দুইটা কিন্তু না। অনেকে বলে দুইটাই, কি একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব, কিন্তু আসলে তা না। একটা ভেক্টরের অসংখ্য উপাংশ সম্ভব যে কোনো দিকে। ধরো তোমার এই ভেক্টরটা, ধরো এই ভেক্টরটার সাথে 10 ডিগ্রি কোণে কত অংশ কাজ করতেছে সেটাও একটা উপাংশ, 5 ডিগ্রি কোণে কত অংশ কাজ করতেছে সেটাও একটা উপাংশ, 120 ডিগ্রি কোণে কত অংশ কাজ করতেছে সেটাও একটা উপাংশ। তো এরকম যে কোনো কোণের জন্য যে কোনো উপাংশ বের করা সম্ভব। তো উপাংশ কিন্তু অসংখ্য হবে, তবে লম্ব উপাংশ মাত্র দুইটা, একটা আনুভূমিক একটা উলম্ব। ঠিক আছে? তো
অভিক্ষেপটা মূলত আসলে উপাংশের মানটাই। তাহলে এখানে চিন্তা করো, আমরা ঠিক যেভাবে উপাংশ বের করেছিলাম একইভাবে অভিক্ষেপ হবে। ধরো তোমাদের যদি বলা হয় এখানে বি এর দিকে এ এর উপাংশ, তাহলে সেটা কি হবে দেখো, বি এর দিকে এর উপাংশ মানে এ এর যতটুকু অংশ এই বি এর দিকে ক্রিয়া করছে সেটা। তাহলে এখানে যদি আমরা ত্রিভুজ কল্পনা করি, হ্যাঁ এখানে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই ত্রিভুজের ভূমিটাই হবে আমার কি এর আনুভূমিক দিকে উপাংশ বা এর বি এর দিকে উপাংশ। তাহলে এই ভূমি নিশ্চয় আমরা জানি ভূমির সাথে অতিভুজের সম্পর্ক তৈরি করে কি cos θ। তার মানে এখানে আমাদের উপাংশটা হবে এ cos θ, তাই না? কেন আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে যেহেতু ভূমিটা বের করবো, তাহলে ভূমি সমান হবে অতিভুজ ইনটু cos θ, এখানে অতিভুজটা এ, বাকি হচ্ছে cos θ। তার মানে মাথায় রাখতে হবে বি এর দিকে এ এর উপাংশ, তাহলে কি হচ্ছে এ cos θ। দেখো তো কার উপাংশ, উপাংশটা এ এর, কার দিকে বি এর দিকে। তাহলে কি আমি বি cos θ লিখেছি? না, আমি লিখেছি এ cos θ। তার মানে মাথায় রাখবো যার উপাংশ তার cos θ, যার উপাংশ তার cos θ। তো থিটাটা কোন দিকে? থিটাটা হচ্ছে যে দিকে আমি বের করছি তার সাথে মূল ভেক্টরটার মধ্যবর্তী যে কোনটা। ঠিক আছে? তাহলে দেখো এই দুটো ভেক্টরের জন্য যদি আমি প্রশ্নটা অ্যাপ্লাই করি, যদি এখানে আমার প্রশ্ন করা হয় যে বি এর দিকে এ এর উপাংশ, বি এর দিকে এর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপও বলতে পারি, অভিক্ষেপ কত? তাহলে আমার একদম কমন সেন্সে কি বলে, কার অভিক্ষেপ? এ এর অভিক্ষেপ না, এ এর অভিক্ষেপ। তাহলে কার cos θ? এ এর cos θ। তবে এই যে এই cos θ টা আমি কিভাবে বের করব? মধ্যবর্তী কোণ তোমার জানা নাই, কিন্তু ডট গুণনের সাহায্য নিলে কিন্তু আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, আমরা ডট গুণনের নিয়মে কি শিখেছি, এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি cos θ। তাহলে আমার দেখো তো এর অভিক্ষেপ, এটার জন্য কি দরকার? এর অভিক্ষেপের জন্য আমার দরকার এ cos θ। তাহলে আমি যদি এই ইকুয়েশন থেকে এই cos θ টা বের করি, তাহলে এই cos θ টাকে ধরো আমি এক পাশে রাখছি, এ cos θ। তাহলে অপর পাশে কি থাকে, এ ডট বি, নিচে হচ্ছে শুধু বি এর মান, তাই না? তো বি এর মানের জন্য মডুলাস না লিখে আমি শুধু বি লিখলেও কিন্তু চলবে। আবার এই সেম প্রশ্নটা যদি আমি উল্টা হয়ে দিতাম, আমি যদি বলতাম যে এর দিকে বি এর অভিক্ষেপ, হ্যাঁ আবার ধরো আমি এখানে বললাম যে এর দিকে বি এর অভিক্ষেপ, এই প্রশ্নটার জন্য এর দিকে বি এর অভিক্ষেপ, তাহলে আমার মাথায় রাখতে হবে কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। তাহলে আমি কি বের করবো? বি cos θ। তাহলে আমি বের করবো বি cos θ। তাহলে দেখো এখান থেকে যদি আমি বি cos θ রাখি, অপর পাশে কি এ চলে যাচ্ছে না? তার অপর পাশে থাকতেছে এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান। তাহলে আলটিমেটলি কিন্তু দেখো ওই যে ডট গুণনের যে প্রসেসটা ছিল, হ্যাঁ এ ডট বি cos θ, এ বি cos θ, এখান থেকে কিন্তু আমি এই তিন ধরনের সমস্যা সমাধান করে ফেলতে পারতেছি। তাহলে এখানে যদি আমি মানটা এখন বসাই, হ্যাঁ দেখো এ ডট বি এর মান তো আমরা অলরেডি বের করেছি, হ্যাঁ 3/6 মাইনাস 4, আর বি এর মানটা তাহলে আসতেছে যে √3² প্লাস 2² প্লাস 1²। তো এটা একটু ক্যালকুলেটর দিয়ে তোমরা সমাধান করে নিবা। আর এখানে আসতেছে ওই সেম জিনিস, 6 থেকে 4 গেলে হচ্ছে 8, হ্যাঁ আর নিচে এর মান মানে হচ্ছে √, দেখো 2² প্লাস 3² মাইনাস 4²। তাহলে 2² প্লাস 3² প্লাস মাইনাস 4²। তো ক্যালকুলেটর দিয়ে তোমরা এই মানটা খুব সহজে বের করে নিতে পারবা। তো ডট গুণন খুবই সহজ একটা কনসেপ্ট, শুধু আমাদের মাথায় রাখতে হবে যে দুটি ভেক্টর লম্ব কিনা যাচাইকরণ, কোণ নির্ণয় এবং অভিক্ষেপ, এই তিন ধরনের প্রশ্ন আমাদের যদি পরীক্ষা আসে আমাদের ইনস্ট্যান্ট মাথায় চলে আসবে যে ডট গুণনের প্রসেস অ্যাপ্লাই করে এগুলো সমাধান করা সম্ভব। ধরে নেই এই একটা ভেক্টর আমাদের জানা আছে, এই ভেক্টর হচ্ছে 2y প্লাস 3j প্লাস 6k। তো এই ভেক্টরটা প্রশ্ন হচ্ছে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো আমরা কিন্তু ইতিপূর্বে দুটি ভেক্টর জানা থাকলে কিভাবে মধ্যবর্তী কোণ বের করবো সেটা অলরেডি শিখেছি, বা এটা আমরা পারি। কিন্তু যখনই অক্ষের সঙ্গে বলছে তখন এখানে তো আসলে দুটি ভেক্টর আমরা দেখছি না, আর দুটি ভেক্টর না জানা থাকলে কিভাবে করবো, এই ধরনের একটা কনফিউশনে আমরা পড়ে যাই। তো খেয়াল করো এখানে আলটিমেটলি দুটি ভেক্টর সরাসরি দেওয়া না থাকলেও দুটি ভেক্টর কিন্তু আমরা কনসিডার করতে পারি, যেমন এটা একটা ভেক্টর, আর কোনটা উৎপন্ন করছে কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে এক্স অক্ষের দিকে কোনো ভেক্টর কি আমাদের জানা আছে? অবশ্যই জানা আছে। চিন্তা করো এক্স অক্ষের দিকে আমাদের একটা ভেক্টর কিন্তু কি, এক্স অক্ষের দিকে আমাদের ভেক্টরটা হচ্ছে আই, একটা একক ভেক্টর, একক ভেক্টর আই কিন্তু সরাসরি আমার এক্স অক্ষের দিকে কাজ করছে। তাহলে আমি যদি এটাকে একটা ভেক্টর কনসিডার করে নিই, তাহলে আলটিমেটলি প্রশ্নটা কি দাঁড়ায় যে এই যে এক্স ভেক্টরের সাথে এই ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত। খেয়াল করে দেখো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যখন অক্ষের সাথে কোণ বলবে তখন কিন্তু দুইটা ভেক্টর আমরা পাচ্ছি না, একটাই ভেক্টর দেওয়া আছে। তাহলে আরেকটা ভেক্টর আমরা কনসিডার করে নিব যে অক্ষের দিকে কোনো আয়ত একক ভেক্টর আমাদের জানা আছে কিনা। তো এক্স অক্ষের দিকে আমাদের আয়ত একক ভেক্টর হচ্ছে আই, তাহলে এটাও তো একটা ভেক্টর। তাহলে এখন আলটিমেটলি প্রশ্নটা কিন্তু এমন হয়ে গেল যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে ভেক্টরের ডট গুণের মাধ্যমে যেভাবে আমরা সমাধান করতাম, এ
এখন আমি করতেছি এক্স একটা ভেক্টর, তাহলে ডট এক্স ইকুয়ালস টু এ এর মান এক্স ভেক্টরের মান ইন্টু কস থিটা, যে থিটা মানটা আমার আলটিমেটলি বের করতে হবে। তো সেক্ষেত্রে আলটিমেটলি কি হতো, থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এ ডট এক্স, নিচে হচ্ছে এ এর মান এক্স এর মান। তো আমি একটু ডিটেলসে লিখছি, তোমার আসলে এত কিছু পরীক্ষা হলে লেখা লাগবে না। কেন লাগবে না দেখো তো, এই যে এ ডট এক্স, এক্স এ তো শুধুমাত্র কি আছে, আই একক ভেক্টরটা আছে, তার মানে এখানে যে কে এগুলোর কোনো রাশিমালার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না, এটা খালি শুধু হবে আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণন মানে 2, তাহলে এখানে তুমি শুধু লিখবে কি 2, আর নিচে এ এর মান, কারণ এক্স এর মান তো মানি, এক্স তো একটা আই একক ভেক্টর, তার মান তো মানি, শুধুমাত্র এ এর মানটা বসাইতে হবে। তাহলে এখানে আসছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি তোমাকে এখানে এক্স অক্ষ না বলে তোমাকে যদি এখানে ওয়াই বলতো, যদি ওয়াই বলতো, তাহলে এখানে তুমি কি করতা, তাহলে এখানে তুমি কি করতা, ওয়াই ভেক্টর ধরে নিতা এবং এখানে জে হইতো। তাহলে এখন তোমার এই ভেক্টরের সাথে জে এর মধ্যবর্তী কোণ হইতো। তো সেক্ষেত্রে সব সেম থাকতো, শুধুমাত্র এখানে এই যে আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ না হয়ে জে এর সহগের সাথে জে এর সহগের গুণ হইতো। তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে 2 এর জায়গায় শুধুমাত্র 3 বসাই দিলেই দেখো এটা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ হয়ে যাচ্ছে। তাহলে জেড অক্ষের সাথে হলে সব সেম থাকতো, শুধুমাত্র এখানে 3 এর জায়গায় 6 বসতো। তখন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বলেছি, তখন আমি এক্স অক্ষের দিকে আয়তাকার ভেক্টর কনসিডার করছি, তাই আমার এখানে আয়তাকার ভেক্টর আই এর যে সহগটা আছে সেটা বসাচ্ছি। আবার যখন ওয়াই অক্ষের সাথে হবে তখন জে এর সহগটা বসাবো, যখন জেড অক্ষের সাথে হবে তখন কে এর সহগটা বসাবো। তাহলে আমি যদি একবারে সিম্পলিফাই করি পুরো বিষয়টাকে, এ একটা ভেক্টর যেটা হচ্ছে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এই ভেক্টরটা হ্যাঁ যখন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তখন আমার থিটাটা হবে cos ইনভার্স, দেখো যখন এক্স অক্ষের সাথে তখন আমার শুধুমাত্র আয়ের সহগটাই কনসিডার করতে হচ্ছে, তার মানে এক্স আর নিচে হচ্ছে এ এর মান, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। তো এটাকে অনেক সময় আমরা ফর্মুলা আকারে মনে রাখি। আবার যখন ওয়াই অক্ষের সাথে হবে, ওয়াইয়ের সাথে হলে এটা হবে কি cos ইনভার্স এইখানে জাস্ট এ ওয়াই, বাকি সব কি সেম। হ্যাঁ, আবার যখন জেড অক্ষের সাথে হবে, জেড অক্ষের সাথে হলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স, এখানে আমার এ জেড মানে জেড এর দিকে আয়তাকার ভেক্টর কে যে সহগটা থাকবে, এই কে সহগটা বসাবো নিচে এ এর মান হচ্ছে এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। তো এগুলো আসলে মুখস্থের কোনো বিষয় না, একবার মাথায় যদি বিষয়টা ঢুকে যায়, তুমি যদি বুঝে ফেলো কেন হয়েছে, তাহলে এটা খুব সহজেই তুমি পরীক্ষা আসলে সলভ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তো ডট গুণন সংক্রান্ত এখানে বেশ কিছু সমস্যা দেওয়া আছে, তো আমি সাজেস্ট করবো তোমরা এখানে ভিডিওটা পজ করে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো, সলভ করার শেষে আমার সাথে মিলিয়ে নিতে পারো। তো দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যেটা হচ্ছে ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের ও এ ভেক্টরটা যদি আমরা বের করতে চাই, যেহেতু স্থানাঙ্ক জানা আছে, আমরা স্থানাঙ্ক থেকে অবস্থান ভেক্টর বের করা অবভিয়াসলি জানি, এটা হবে 2i প্লাস 3j প্লাস k। ও বি ভেক্টরটাও একইভাবে ও বি ইকুয়ালস টু হবে 4i প্লাস 2j মাইনাস 3k। তো প্রথমে যদি আমি শুধুমাত্র এই দুইটাকে কনসিডার করে এদের মধ্যবর্তী কোণটা বের করি, আমি সরাসরি ফর্মুলাটা ইউজ করে ফেললে আলফা ইকুয়ালস টু আসে cos ইনভার্স এ ডট বি, অর্থাৎ ও এ ডট ও বি ভেক্টর, আর নিচে ও এ ভেক্টরের মান ইন্টু ও বি ভেক্টরের মান। তো খেয়াল করো এখানে ডট গুণন হবে আয়ের সাথে আয়ের সহগের গুণন, তার মানে 2 ইন্টু 4 প্লাস জে এর সাথে জে এর সহগের গুণন, তার মানে 3 ইন্টু 2 প্লাস মাইনাস 3 ইন্টু 1। ও এর মান হবে রুট অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার লিখলে একই কথা। ও বি এর ক্ষেত্রে হবে 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার, সমান 56.91 ডিগ্রি। তো তোমরা এটা চাইলে একটু ক্যালকুলেটরের সাহায্যে রিচেক করে ফেলতে পারো। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা আছে, এম এর মান কত হলে ওসি ও ওবি ভেক্টর পরস্পর লম্ব হবে। তো ওসি ভেক্টর, আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের ওসি ভেক্টর, তো ওসি ভেক্টরটা স্থানাঙ্ক জানা আছে, আমাদেরকে অবস্থান ভেক্টরটা আগে বের করে ফেলতে হবে। যেহেতু এই যে এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা আছে, এম ভেরিয়েবল, তাহলে ওসি ভেক্টরটা হবে এম আই প্লাস জে মাইনাস 2k। তাহলে আমরা জানি দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ ডট গুণন শূন্য হতে হবে। তাহলে যদি আমি ধরে নিই ওবি এবং ওসি পরস্পর লম্ব হবে যদি এবং কেবল যদি তাদের ডট গুণন শূন্য হয়, তার মানে ওবি ডট ওসি ইকুয়ালস টু যদি শূন্য হয়, তাহলে ওবি কত 4i 2j মাইনাস 3। আচ্ছা আমি সরাসরি ডট গুণন করে ফেলতেছি, 4 ইন্টু এম তার মানে হচ্ছে 4m প্লাস এখানে আছে 2 ইন্টু 1, তাহলে 2 মাইনাস 3 ইন্টু মাইনাস 2 তার মানে হচ্ছে 6, মাইনাস মাসে প্লাস হয়ে গেল ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এম ইকুয়ালস টু আসে -8/4
ইকুয়ালস টু -2। তাহলে এম এর মান -2 হলে ওসিএ এবং ওবি ভেক্টর পরস্পর লম্ব হবে। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তো এটা আমরা শিখেছি, এখানে আমাদের মনে রাখার একটা বিষয় সেটা হচ্ছে যার অভিক্ষেপ, মানে এখানে কার অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos θ, তাই তো? তাহলে 3 নম্বরের ক্ষেত্রে আমাদের এটা आंसर হবে বি এর যেহেতু অভিক্ষেপ এটা হচ্ছে বি cos θ। তাহলে বি cos θ থাকলে কি হয়, এই পাশে থাকবে a ডট বি আর নিচে a এর মান। তাহলে a ডট বি কত আসে, a ডট বি এর ক্ষেত্রে আমাদের আসতেছে 2 × 4 + 3 × 2 + -3 × 1। নিচে a এর মান, এর মান হচ্ছে √2² + 3² + 1²। এর মান হবে 2.939। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এই বি ভেক্টর অর্থাৎ ওবি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা মাত্রই শিখে এসেছি। এই ক্ষেত্রে আমি সরাসরি যদি মানটা বসাই দেই, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা হবে cos ইনভার্স, যেহেতু এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ তার মানে বি ভেক্টরের যে আয়ের সহগটা আছে সেটা উপরে বসাই দিব সরাসরি, আর নিচে বি ভেক্টরের যে মানটা অর্থাৎ 4² + 2² + -3²। তো এটা সমাধান করলে আমাদের মান আসে 42.031 ডিগ্রি। পরের প্রশ্নতে আমাদের বলা আছে উদ্দীপকের আলফা নির্ণয় করো। তাহলে উদ্দীপকের আলফাটার দিকে একটু তাকাও। আলফা হচ্ছে এটা। তো ত্বরণ ভেক্টর বের করার ক্ষেত্রে হ্যাঁ তুমি শেষটা থেকে আদিটা বিয়োগ করবা। যেখানে এ বি ভেক্টর এ থেকে বি আসছে, তাহলে শেষ বিন্দু হচ্ছে বি, আদি বিন্দু হচ্ছে এ, তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করবা। তাহলে 4 থেকে 2 গেলে থাকতেছে আমার, আচ্ছা এইভাবেই দেখি, 4 থেকে 2 গেলে থাকছে 2i, 2 থেকে 3 গেলে -j, -3 তে -4k। ওকে ফাইন। তাহলে এখন খেয়াল করো, প্রাথমিকভাবে আমাদের মনে হতে পারে এবি ভেক্টর এবং ওএ ভেক্টরের মধ্যবর্তী কোণটা আলফা, কিন্তু ব্যাপারটা এখানে এরকম না। এখানে একটু ছোট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। মধ্যবর্তী কোণের ক্ষেত্রে ভেক্টরের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করবা, এই ক্ষেত্রে এই আলফা, ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আবার এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো এটাকে আমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বললেও এটাকে কিন্তু দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারছি না। হ্যাঁ, আবার এইখানে খেয়াল করো, যদি আমাদের এরকম সিচুয়েশন হয়, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে মাথায় রাখবা, যদি আমার দুটো ভেক্টরের পাদবিন্দুতে, একটা ভেক্টরের পাদবিন্দুতে আরেকটা ভেক্টরের পাদবিন্দু, অথবা একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে যে কোণটা থাকবে সেটা তাদের মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ বলে বিবেচিত হলেও, যদি একটা ভেক্টরের পাদবিন্দুতে আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু থাকে, সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা তাদের মধ্যবর্তী কোণ বলতে পারবো না। ঠিক আছে? তো তাদের মধ্যবর্তী কোণের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভেক্টরের স্থানান্তর করতে পারি। তো এই ভেক্টরটাকে যদি আমি স্থানান্তর করে এইভাবে লিখি, যে এই বি ভেক্টরটা আমি সরাসরি এইভাবে লিখলাম, তাহলে খেয়াল করে দেখো এই ভেক্টরটা, বি ভেক্টরটা যে ডাইমেনশনে ছিল এটা কিন্তু এই ডাইমেনশনে লিখছি। ভেক্টরটা মূলত আমার এইভাবে ছিল, তো আমার এই কোণটা জানা ছিল, এটা এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, তো এটা বি ভেক্টর, মূলত এটাই বি ভেক্টর, তাই না? তো এখানে এই কোণটাকে আমি তাদের মধ্যবর্তী কোণ বলতে পারবো না, কিন্তু এইটাকে তাদের মধ্যবর্তী কোণ বলতে পারবো, কারণ মধ্যবর্তী কোণ এর শর্ত হলো দুটি ভেক্টরের পাদবিন্দু অথবা শীর্ষবিন্দু একই অবস্থানে থাকতে হবে। তাহলে এইখানে আমার এই যে কোণটা, এই কোণটা হবে আমাদের, হ্যাঁ এই যে কোণটা, এই কোণটা হবে আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে যদি আমি সরাসরি ও এবং এ বি এর মধ্যবর্তী কোণটা বের করে ফেলি, সেটা কিন্তু আলফার মান হবে না। ও এ এবং এ বি এর দেখো একটার শীর্ষবিন্দুতে আরেকটার পাদবিন্দু আছে, একটার শীর্ষবিন্দুতে আরেকটার কিন্তু পাদবিন্দু আছে। তাহলে এইটাকে যদি আমি একটু স্প্রেড করে এইভাবে লিখি, ও এইভাবে লিখি, তাহলে এইখানে যে কোণটা তৈরি হবে, এইখানে যে কোণটা তৈরি হবে, এইটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। অর্থাৎ আমি ডট গুণনের নিয়মে যেভাবে মধ্যবর্তী কোণ বের করার প্রসেসটা শিখেছি, সেটা অ্যাপ্লাই করলে আমার কিন্তু এই কোণটা বের হবে। বিষয়টাকেই একটু সহজভাবে মনে রাখা যায় যে মধ্যবর্তী কোণের ক্ষেত্রে হয় পায়ে পা থাকতে হবে অথবা মাথায় মাথা থাকতে হবে, মানে পাদবিন্দুতে পাদবিন্দু এবং শীর্ষবিন্দুতে শীর্ষবিন্দু থাকতে হবে। তাহলে এখানে যদি আমি মধ্যবর্তী কোণটাই বের করি, ধরো 5 নাম্বার সলভ করতে গেলে 5 নাম্বারের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ আলফা হবে cos ইনভার্স ওএ ডট এবি, নিচে ও এর মান এবং এবি এর মান। তো এটা হচ্ছে cos ইনভার্স ওএ ডট এবি, তার মানে 2 × 2 তার মানে 4 -3 -4, এখানে ও এর মান হচ্ছে 2² + 3² + 1, আর বি এর মান, এবি এর মান হচ্ছে 2² + -1² + -4²। ওকে, তাহলে আচ্ছা এটাকে তো আমি আলফা বলবো না, এটাকে আমি মূলত বিটা ধরে নিতে পারি। এই যে এই কোণটাকে আমি বিটা ধরে নিতে পারি, হ্যাঁ বিটা ধরে নিতে পারি, বা আমি লিখে দিতে পারি যে ও এ এবং এবি এর মধ্যবর্তী কোণ, এটার মান হবে 100.07 ডিগ্রি। তো যেই কোণটা বের হয়েছে এটা কিন্তু এই
ও এ এবং এ বি এর মধ্যবর্তী কোণ, কিন্তু আমার কিন্তু প্রশ্নে চেয়েছে আলফা নির্ণয় করতে। তাহলে মধ্যবর্তী কোণ যদি এটা হয়, টোটাল সরল কোণ থেকে এই কোণটা বাদ দিলে কিন্তু আমি আলফা পেয়ে যাই। সুতরাং আলফা সমান হবে 180 মাইনাস বিটা, দ্যাট মিনস 180 মাইনাস 100.07, তাহলে এটা হচ্ছে 79.93 ডিগ্রি। সর্বশেষ যে প্রশ্নটা আছে, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজটা সমকোণী হবে কিনা যাচাই করো। তো আমরা অলরেডি কিন্তু দেখো ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ এই কোণটা বের করে ফেলেছি। যেই কোণটার মান আমাদের এসেছে হচ্ছে, ধরো এই কোণটা ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে 53.91। আবার দেখো ও এ এবং এ বি এর মধ্যবর্তী কোণ বের করে ফেলেছি, হ্যাঁ, সেটা হচ্ছে 79.93। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো তৃতীয় যে কোণটা সেটা 90 ডিগ্রি হওয়ার কিন্তু কোনো বালাই নেই। তো আমি চাইলে তৃতীয় কোণটা যদি বের করে ফেলতে চাই, তাহলে হচ্ছে ও বি এবং হ্যাঁ এই যে বি এর মধ্যবর্তী কোণ, এই কোণটা যেটা আমার হচ্ছে 180 থেকে বাকিগুলো বাদ দিলে, তো এটা নিশ্চয়ই 90 ডিগ্রি কিন্তু হচ্ছে না, নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে কোনোভাবেই আমার এখানে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না। এখন পরীক্ষার যদি শুধুমাত্র এই প্রশ্নটা আসে, সেক্ষেত্রে তো আসলে আমি এতগুলো স্টেপ পার করে এসে আমি যাচাই করবো না, তিনটা কোণই আসলে আমি বের করে দেখার সুযোগ পাবো না। তিনটা কোণই বের করে দেখে আমি যাচাই করবো যে কোনো একটা কোণ 90 ডিগ্রি কিনা, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা লেন্দি প্রসেস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এটা প্রমাণ করার জন্য আমি কিন্তু ডট গুণনের সাহায্য নিতে পারি। কিভাবে? যেহেতু আমার যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলেই এটা সমকোণী ত্রিভুজ হবে, এবং আমি জানি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে তাদের ডট গুণন হবে কি? 0। অর্থাৎ যেই তিনটা ভেক্টর এখানে আছে বা যে তিনটা বাহু দ্বারা ভেক্টরগুলো নির্দেশিত হয়েছে, এই তিনটা বাহুর পরস্পরের সাথে পরস্পর আমি যদি ডট গুণন করে কোথাও 0 পাই, তাহলেই আমি বুঝতে পারবো যে এদের মধ্যে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে আমি এখানে এই প্রসেসটা অ্যাপ্লাই করে যদি দেখাই, প্রথমে আমি কি করবো, ও এ এবং এ বি এর মধ্যবর্তী ডট গুণন করলাম, যেটা আসতেছে 2 × 4 3 × -1, তার মানে হচ্ছে -3, এটা হচ্ছে -4, তার মানে এটার মান হচ্ছে -3। আবার এ বি এর সাথে আমি ও বি এর ডট গুণন করলাম, সেক্ষেত্রে আসবে দেখো 4 × 2, তার মানে 8, 2 × -1, তার মানে -2, -12, তার মানে হচ্ছে -6। আবার লাস্ট যেটা থাকে ও এ ডট ও বি, এটা হচ্ছে 2 × 4, তার মানে 8 + 6 -3, হ্যাঁ, সেটা হচ্ছে 11। তার মানে খেয়াল করে দেখো, তিনটা বাহুর পরস্পরের সঙ্গে যদি আমি ডট গুণনগুলো করি, কোথাও কিন্তু আমি 0 পাচ্ছি না। দ্যাট মিনস এখানে কোনো বাহুই একটি অপরটির উপর লম্ব নয়, অর্থাৎ কোনো বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণই 90 ডিগ্রি হবে না। সুতরাং এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজ ও এ বি এটা কোনোভাবেই সমকোণী হবে না, তার মানে সমকোণী নয়। তবে আমি ধারণা করছি যে উপরের এই 4টা প্রশ্ন খুব সহজভাবে সমাধান করে ফেলতে পারলেও তোমরা অনেকেই এই 5 নম্বরের এখানে এসে কিন্তু গোলমাল করে ফেলেছিলে। তো আলটিমেটলি দেখা যায় যে পরীক্ষা হলে এরকমই ছোটখাটো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করে দিবে, যেটা তোমার কাছে ইউনিক একটা আইডিয়া, যেটা হয়তোবা তুমি এর আগে কোনো বই বা কোথাও সলভ করো নাই, কিন্তু প্রশ্নটা কিন্তু খুবই সহজ থাকবে। তো এই কারণে মাথায় রাখতে হবে যে পরীক্ষার হলে খুবই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আলটিমেটলি তুমি যেটা করছো পরীক্ষার প্রশ্নে সেটা চেয়েছে কিনা। পরীক্ষার প্রশ্নটা বোঝাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো ঠান্ডা মাথায় তোমাকে প্রশ্নটা আগে বুঝে তারপরে কোন কনসেপ্টটা তুমি অ্যাপ্লাই করবা সেটা আইডেন্টিফাই করে সামনে আগাইতে হবে। তো এই ঝামেলাগুলো দূর করার বা এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনকে করার জন্য প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই ধরনের সিচুয়েশনগুলোকে সহজে পাকড়াও করে ফেলতে পারবা।